টানা তৃতীয় মেয়াদে জয়ের জন্য প্রস্তুতি নিতে কাউন্সিলরদের প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশ, আজ সম্মেলনের সমাপনী দিনে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। বন্ধ পাটকল চালু হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে কর্মচাঞ্চল্য ফেরেনি খুলনার খালিশপুরের পাটপল্লীতে। মিলগুলো কার্যক্রমের স্বচ্ছতার পরামর্শ শিল্প সংশ্লিষ্টদের। রাজধানীর যাত্রাবাড়ির বিভিন্ন সড়কে জলজট বাড়ছে জনদুর্ভোগ। আশপাশের দোকানপাটের পাশাপাশি বন্ধ যান চলাচল। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। সংযোগ সড়ক সংস্কার না করায় ব্যাহত হচ্ছে চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে দূরপাল্লার পণ্যবাহী যান চলাচল বিঘ্নিত। এবং অপরিকল্পিতভাবে পুকুর খননে রাজশাহীর শত শত হেক্টর ফসলি জমি বৃষ্টির পানি নিচে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতে কিছু জাতীয় খবর। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসছে এই অধিবেশন। এই অধিবেশন থেকে কাউন্সিলররা নির্ধারণ করবে আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে কারা আসছেন। অধিবেশনে অংশ নিতে সকাল থেকেই কাউন্সিলররা অনুষ্ঠান স্থলে যাচ্ছেন। অনেক নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে অপেক্ষা করছেন। এবারের সম্মেলনে 6570 জন কাউন্সিলর অংশ নেবেন। এবারের সম্মেলন থেকে দলের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসতে পারে বলেও জানান কাউন্সিলররা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে পদ আছে 73টি। এর মধ্যে বর্তমানে কমিটিতে 11টি পদ খালি রয়েছে। সর্বশেষ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়েছিল 2012 সালের 29 ডিসেম্বর। সুযোগ করে দেন কামাল ভাই। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের গতিশীল নেতৃত্ব আশা করে উনি শুধু বেঁচে আছেন এই দেশের মানুষের মঙ্গলের জন্য। তো সুতরাং উনি যে নেতৃত্ব ঠিক করবেন ওটাই হলো আমাদের হৃদয়ের সমর্থন। সভাপতি তো ডিসাইডেড, সেক্রেটারি হয়তো পরিবর্তিত হবেন। পরবর্তী পর্যায়ে গতিশীল ডাইনামিক নেতৃত্ব আসবে। তার মত অনুযায়ী তার রানিং মেট কাকে নিবে সেই নির্ধারণ করবেন। দর্শক, কাউন্সিলের খবর জানাতে এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, আওয়ামী লীগের যে 20তম কাউন্সিল তার দ্বিতীয় দিনের অধিবেশন চলছে এবং কাউন্সিল অধিবেশন আমরা দেখেছি যে আজকের যে সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে। অর্থাৎ 9:30টার দিকে কিন্তু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এতে যোগ দিয়েছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু কাউন্সিলে আমরা লক্ষ্য করেছি যে কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সঞ্চালন করছেন এবং নিজেই সঞ্চালন করে করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গতকালকে কাউন্সিল যে জায়গাতে শেষ হয়েছিল, অর্থাৎ অন্যান্য বিভাগীয় যে কাউন্সিলররা ছিলেন তারা কিন্তু তাদের বক্তব্য গতকালকের কাউন্সিলে তুলে ধরেছিলেন প্রথম অধিবেশনের মধ্যে। কিন্তু দ্বিতীয় অধিবেশনে আজ কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের কাউন্সিলরদের আলোচনার মধ্য দিয়ে কিন্তু আজকের কাউন্সিল তার কার্যক্রম শুরু করছে। আমরা এটা এতটুকু খেয়াল করেছি। আমরা বলতে পারি যে আজকের কাউন্সিলে বিশেষত যে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন তার আগে কিন্তু নেতৃবৃন্দের উদ্দেশ্যে, বিশেষ করে এখানে যারা কাউন্সিলর এসেছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এবং তার বক্তব্য যেহেতু আমাদের ভেতরে যাওয়ার আজকে কোনো ধরনের সুযোগ নেই, সেহেতু কিন্তু আমরা তার পুরো বক্তব্যটি রেকর্ডও করতে পারিনি, এমনও কোনো সুযোগ নেই। তবে সেই বক্তব্য থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি বা যতটুকু জানতে পেরেছি যে শেখ হাসিনা এই যারা কাউন্সিলর এখানে এসেছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পরপর দুবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ এবং পরবর্তীতে আবারও যদি তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় বা আওয়ামী লীগ সরকার গঠন করতে চায় তাহলে নেতৃবৃন্দকে আরও বেশি সক্রিয় হয়ে মাঠে কাজ করতে হবে। সেজন্য তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আরও যেটি বলেছেন যে নেতৃবৃন্দকে বিশেষত রাজনৈতিকভাবে আরও বেশি সক্রিয় হতে হবে, মানুষের কাছে যেতে হবে, নাগরিকের কাছে যেতে হবে এবং আওয়ামী লীগের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য আরও বেশি নাগরিক কেন্দ্রিক
হওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। আমরা এমনটি কিন্তু এখানে যে ঘোষণার মাইক আছে সেই মাইকে এতটুকুই আমরা শুনতে পেয়েছি, এবং যারা নেতাকর্মী এখানে ভেতর থেকে কয়েকজন বের হয়েছিলেন তাদের মুখে কিন্তু আমরা এমনটি শুনেছি। আজকে যতটুকু যে সূচিগুলি রয়েছে, বিশেষত কার্যসূচিতে যেমনটি রয়েছে, আমরা জানতে পেরেছি যে আজকের এই রংপুর এবং যে ময়মনসিংহ বিভাগের কাউন্সিলররা এখানে আলোচনা করছেন, এই কাউন্সিলররা তাদের বক্তব্য তুলে ধরবেন। এই কাউন্সিলরদের বক্তব্য তুলে ধরার মাধ্যমে কিন্তু এই কাউন্সিলরদের মতামত প্রকাশের যে জায়গাটি থাকে সেটি কিন্তু শেষ হবে, এবং এর পরপরই আপনারা জানেন যে এখানে নির্বাচন কমিশন দলের পক্ষ থেকে গঠন করা হয়েছে। এখানে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর মশিউর রহমান এবং সাবেক সচিব রাশিদুল আলম। এনাদের তিনজনের সমন্বয়ে একটি নির্বাচন কমিশনের এখানে বোর্ডও রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে এখানে পুরো যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পুরোদমেই চলছে, এবং আগের যে কার্যনির্বাহী সংসদ রয়েছে সেটি বিলুপ্ত হয়ে যাবে, এবং বিলুপ্ত হয়ে যাওয়ার পরে কিন্তু নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার যে বিষয়টি সেটি কিন্তু আরো এগিয়ে আসবে। সব মিলিয়ে বলা চলে যে কাউন্সিলের এখন যে কর্মকাণ্ড সেটি কিন্তু একদম খুব বেগবান ভাবেই চলছে। আমরা লক্ষ্য করছি একের পর এক, বিশেষ করে কাউন্সিলররা তাদের বক্তব্যে তুলে ধরছেন তারা আগামীতে কাকে নেতৃত্বে দেখতে চান, বিশেষ করে নতুন নেতৃত্বে কাকে তারা কামনা করছেন সেটি কিন্তু তাদের বক্তব্যে তুলে আনছেন। পাশাপাশি দলের যে বিভিন্ন দিকগুলো, বিশেষ করে মাঠ পর্যায়ে দল পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলি চলে আসে, সেই বিষয়গুলি কিন্তু রাজনৈতিকভাবে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে কাউন্সিলররা উপস্থাপন করছেন। সব মিলিয়ে বলা চলে যে গঠনতন্ত্রের কিছু পরিবর্তন এবং নতুন ঘোষণাপত্র এগুলি আস্তে আস্তে হয়তোবা দুপুরের পর সেগুলি জানা যাবে। সবগুলি কার্যক্রমই কিন্তু আজকে এই অধিবেশনের থেকেই আমরা জানতে পারবো, এমনটি কিন্তু আশা করছি। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। কাউন্সিল ভেতরে চলছে, আমরা নতুন কোনো সংবাদ পেলে আবারও আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। তো এই ছিল ইমতিয়াজ সম্মেলনস্থল থেকে আমার কাছে সর্বশেষ খবর। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের খবরাখবর জানাতে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। চলে যাচ্ছি পরের খবরে। এর আগে গতকাল সকালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সম্মেলনের উদ্বোধনী পর্বের ভাষণে বলেন, সব প্রতিকূলতা পেরিয়ে এদেশে মানুষ মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। হারুন রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ঘড়ির কাঁটার হিসেবে বেলা 10টার কিছু পরেই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি সুবিশাল সম্মেলন মঞ্চে ওঠেন দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশতম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের শুরুতেই জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। জেলার নেতারাও উত্তোলন করেন দলীয় পতাকা। মঙ্গল কামনায় ওড়ানো হয় সাদা পায়রা ও রং বেরঙের বেলুন। এরপর সূচনা বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মী সহ 12টি দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে উপস্থাপন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কত মানুষ আঘাতে পঙ্গু হয়েছে। দলের রীতি আর আনুষ্ঠানিকতা শেষে বেলা 1:30টার কিছু পরে উদ্বোধনী পর্বের ভাষণ দিতে ওঠেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বললেন, দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগেরই। আওয়ামী লীগ এদেশের মানুষের আর্থসামাজিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে। আওয়ামী লীগ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এই অর্জন এনে দিয়েছে। বাংলাদেশে ওই দারিদ্র বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সা ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্বাধীনতা বিরোধীরা কিছুই দিতে পারেনি এই দেশকে। 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, হানাদার বাহিনীর সাথে যারা দোসর ছিল, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিল বলেই
বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়নি। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কখনোই কোনো দেশের সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হতে দেবে না আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না। পরে বিকেলে দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এক একটি সম্মেলনের মধ্য দিয়েই পুনরুজ্জীবিত হয় দলীয় প্রয়াস। আর তাই এবারের সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নতুন নেতৃত্ব দলকে সুসংগঠিত করার পাশাপাশি 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পথে নব উদ্যমের সঞ্চালন ঘটাবে বলে আশা করলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ফিরছে অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। অব্যাহত লোকসানের দোহাই দিয়ে খুলনার 4টি পাটকল বন্ধ করে বিএনপি জামাত সরকার। এতে শ্মশানে পরিণত হয় খালিশপুরের পাটপল্লী। তবে বর্তমান সরকার পাটকলগুলো আবারও চালু করলে জ্বলে ওঠে আশার আলো। যদিও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেখানে আজও ফেরেনি প্রাণচাঞ্চল্য। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সময় মতো পাওনা পরিশোধের সঙ্গে মিলগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা গেলে পুরনো চেহারায় ফিরতে পারে খালিশপুর। দুঃসময়ের ঘেরাটোপে বন্দী পাট শিল্প নিয়ে জুবায়ের ফয়সালের 7 পর্বের ধারাবাহিক প্রতিবেদন আজ দেখুন শেষ পর্ব। যে ইনকাম হইতো আমার সংসার খুব ভালোই চলতো, এখন বর্তমানে যে বেচা কিনা হয় সেই বেচা কিনা সংসার চলে না। 50 নূর মোহাম্মদ পাটের সোনালী অতীতে ছোট্ট এই দোকানের আয়ে খুব ভালোভাবেই দিন চলে যেত তার। এখন কর্মসংস্থান হয়েছে 3 সন্তানের, আছে নিজের আয়, এরপরও টানাপোড়েন সংসারে। আসলে পুরো খালিশপুরের চেহারাটাই এখন এমন। একসময়ের পাটের রাজধানী আজ পরিণত হয়েছে খুঁড়িয়ে চলা এক শিল্পাঞ্চলে। এখন দিন দিন পরিবর্তন হচ্ছে, অনেক সময় চুক্তি করে টাকা সব দিবে, দাদা চুক্তির 1 পয়সা পাওয়া যাচ্ছে না। সরকারে এত টাকা ভাড়া দিয়ে তা সে যায় কই? এগুলো সে তদন্ত করে বাড়বে না, তা কেটা বাড়ি করবে? আমরা কি সাধারণ মানুষ পারি? বিশ্বব্যাংকের অর্থায়নে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে 2002 সালে তৎকালীন সরকার বন্ধ করে দৌলতপুর জুট মিল। ধারাবাহিকভাবে বন্ধ হয় পিপলস জুট মিল, খালিশপুর জুট মিল। বাধ্য হয়ে শ্রমিক কর্মচারীরা খুঁজে নেন অন্য সংস্থানের নানা পথ। ভুতুড়ে নগরীতে পরিণত হয় খালিশপুর। পরবর্তীতে বর্তমান সরকারের উদ্যোগে একে একে চালু হয় পাটকলগুলো। প্রাণ ফিরতে শুরু করে খালিশপুরে। আন্তর্জাতিক চক্রান্ত করে খালিশপুর যা পিপল জুট মিল ছিল বন্ধ করা হলো, দৌলতপুর জুট মিল বন্ধ করা হলো। এইভাবে অসংখ্য মিল কলকারখানা বিএনপি জামাত সরকার এইটা বন্ধ করে দিল এবং শ্মশান করে দিল। সবগুলো যখন এখন চালু হয়ে গেছে, এখন একটু আশার আলো। খালিশপুরে এখন কিছু উৎসাহ উদ্দীপনা এবং লোকজনের আনাগুনা, শ্রমিকদের কাজ পাচ্ছে, তারা পয়সা পাচ্ছে। তবে শিল্পের সমৃদ্ধ অতীত ফিরিয়ে আনতে নতুন পাটকল স্থাপনের সঙ্গে এই খাতকে লাভজনক করার জন্য দরকার সরকারি বেসরকারি উদ্যোগ, এমন মত সবার। একসময় দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এই জনপদ। আজকে এখানে ইট বিছানো রাস্তার জায়গায় এসেছে কংক্রিট। গোলপাতার ঘর ইতিহাস হয়েছে ইট, পাথর আর সিমেন্টে। কিন্তু সাদা কালো হয়ে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রায় আসেনি এখনো কোনো পরিবর্তন। সরকার বলছে আবার জাগবে পাট। পুরনো চেহারায় ফিরতে পারবে কি খালিশপুরের পাটপল্লী? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, খুলনা। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি জেডিসি পরীক্ষা বিষয়ে সংবাদ সম্মেলন করছেন নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার ক্ষেত্রে আমরা খুবই যুক্ত আছি এবং একসাথে মিলেই আমরা সহযোগিতা করে প্রাথমিক মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নের আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো এটা আমাদের 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা বা জেএসসি বা জেডিসি, এই পরীক্ষাটা সেই অনুসারে প্রাথমিক মন্ত্রণালয় নেওয়ারই কথা। এবং সেই হিসাবে আমরা বলেছি যেহেতু প্রথম, তাই সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাব এবং আমাদের শিক্ষা বোর্ডগুলো সব ধরনের পরীক্ষার আয়োজন করবে এবং এই ব্যাপারে যে সাহায্য লাগে সেটা আমরা করতে প্রথম থেকেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তো আমরা সেই সহযোগিতা করা এক জিনিস আর দায়িত্ব নেওয়া এক জিনিস, তাই দায়িত্বটা হচ্ছে ওই মন্ত্রণালয়। তো আমরা সেই সাহায্য করছিলাম। তো আমরা গত 20 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমরা একটা চিঠি পেলাম। মাননীয় মন্ত্রী প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লিখেছেন যে তাদের পক্ষে এই এখন এই পিএসসি, জেএসসি এবং জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব না। এটা আমরা আমাদেরকে নিতে তা বলেছেন যে আমরা যেন নেই। তো আমরা এটা তো খুবই স্বল্প সময়ের মধ্যে পাওয়ার ফলে আমরাও কিছুটা তো অপ্রস্তুত এই ধরনের একটা প্রস্তাবের কারণে। সেই দিনের পরের 2 দিন বন্ধ, শুক্র শনিবার, মানে আজ থেকে ধরলে মাত্র 10 দিন বাকি আছে।
প্রায় 25 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী সারা দেশব্যাপী আয়োজন করা। তবে আমাদের বোর্ডগুলোকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ছিল, সেই অর্থে আমরা একেবারেই তাদের সাথে সম্পৃক্ত না তা না। তো সেই দায়িত্বটা আমরা এখন আমাদের কাছে তা নিতে বলেন, তো আমরা সেটা নিয়েছি এবং আমরা নেওয়াটা মনে করি আমাদের কর্তব্য, এই কারণে যে এই পরীক্ষাটা অব্যাহত রাখতে হবে। মাঝখানে একটা বিচ্ছিন্নতা যদি হয় তাহলে পরে আমাদের ধারাবাহিকতায় ক্ষতি হবে। আর আমরা একই শিক্ষা পরিবার, আমাদের সেটাও সরকারের একটা মন্ত্রণালয়, এটাও মন্ত্রণালয়, তাই কাজগুলো সবগুলোই জানি, যে যখন যা পারে এটা করার দায়িত্ব নিতে আমরা দ্বিধাবোধ করার কোনো কারণ নেই। যদিও আমাদের উপর খুব চাপ পড়বে এবং খুবই আমরা এটা একটা মানে রাত দিন খাটিয়ে এটাকে আমাদের সলভ করতে হবে। তো এর মধ্যে আমরা বন্ধ থাকলেও কিছুটা যোগাযোগ করে ফেলেছি, আমাদের বোর্ডগুলোকে আমরা প্রস্তুত করেছি এবং আমাদের মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত, এবং যেখানে যেখানে এটা বাস্তবায়িত করতে হয় সবার সাথে সম্পৃক্ত করে আমরা এই দায়িত্ব নিচ্ছি। যেহেতু তারা অপারগতা প্রকাশ করেছেন, তাই আমরা দায়িত্ব নেওয়াটা আমাদের কর্তব্য, এবং তারা আমাদের উপর আস্থা রেখেই তারা বলেছেন যেন আমরা যেন করে ফেলি। তো আমরা তাদের আস্থার অবশ্যই মর্যাদা রাখবো এবং আমরা এই পরীক্ষার দায়িত্ব নিচ্ছি। আমরা পরীক্ষা আগের মতোই আমরা করব এবং এই 10 দিন সময় আমরা পেলেও আমরা এর মধ্যে সমাপ্ত করতে পারবো। এই জন্য আমাদের বোর্ডগুলো ইতিমধ্যেই 2 দিনের মধ্যেই আমরা প্রস্তুত করে ফেলেছি, পুরা মন্ত্রণালয় আমাদের প্রস্তুত এবং বিভিন্ন জায়গায় আমাদের যা যা জড়িত সবাইকে আমরা প্রস্তুত করে ফেলেছি। তাই আমরা আশা করছি যে এটা কোনো সমস্যা হবে না। আর একটা কথা কিছু কিছু মিডিয়াতে ফাঁস হয়েছে যে শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ, আমি কোথাও এই কথাটা বলিনি, আমি কোথাও বলি নাই। আমি দয়া করে আপনারা আমায় ক্ষমা করবেন, যাতে এটা ভুল বুঝাবুঝি হতে পারে, এই কথা যদি আপনারা একটু উল্লেখ করেন। আমি কথাটা কোথাও বলি। দর্শক, সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি জেডিসি পরীক্ষা বিষয়ে সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও আওয়ামী লীগের কাউন্সিলের প্রসঙ্গ। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের 2য় দিনের অধিবেশন শুরু হয়েছে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসবে এই অধিবেশন। এই মুহূর্তে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আছেন আমাদের রিপোর্টার ইজাজ শৌমিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শৌমিক, লীগের 2 দিনব্যাপী যে সম্মেলন জাতীয় কাউন্সিল, সেই কাউন্সিল কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে আজকের যে অধিবেশন, অর্থাৎ কাউন্সিলরদের নিয়ে যে রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকটি চলছে। তবে রুদ্ধদ্বার বৈঠকের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি মূলত এই অনুষ্ঠানটি, এই অধিবেশনটি পুরোটা নিজেই সঞ্চালন করছেন এবং সঞ্চালন করে সাধারণত আওয়ামী লীগের বড় বড় জাতীয় প্রোগ্রামে আসলেও বিভিন্ন জেলার প্রতিনিধিদের এক জায়গায় পাওয়াটা খুব কষ্টকর। সেক্ষেত্রে প্রতি 3 বছর পর পর যে কাউন্সিলটি অনুষ্ঠিত হয়, সেই কাউন্সিলে আওয়ামী লীগের যে 73টি সাংগঠনিক জেলা রয়েছে, সেই জেলার সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা আসেন। তো সুতরাং কাউন্সিলে আসলে জেলার অভ্যন্তরীণ রাজনৈতিক যে কর্মকাণ্ড, তাদের সাংগঠনিক যে পরিস্থিতি, সবগুলো কিন্তু এই কাউন্সিলে দলের সভাপতি বিচার বিবেচনা করেন এবং খোঁজ খবর নেন। ঠিক একই রকম একটি অধিবেশন এই মুহূর্তে চলছে কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকে। যদিও আমরা জানি যে পরবর্তী 3 বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক কে হচ্ছেন, সেটি আসলে করার পূর্বে প্রত্যেকটি সাংগঠনিক জেলার সাংগঠনিক পরিস্থিতি এখন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী তিনি জেনে নিচ্ছেন। এই মুহূর্তে ময়মনসিংহ জেলার সভাপতি কথা বলছেন, কিছুক্ষণ আগে রাঙ্গামাটি জেলা, তার আগে রংপুর জেলার রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা কথা বলেছেন। জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের কথায় একটি জিনিস উঠে এসেছে যে তাদের যেমন কিছুক্ষণ আগে জামালপুর জেলার সভাপতি বলেছেন যে আগে যেরকম সাংগঠনিকভাবে অনেক দলীয় কর্মকাণ্ড এবং দক্ষ আওয়ামী লীগ কর্মী তৈরির যেমন একটা প্রচলন ছিল বা যেমন একটি ঐতিহ্যগত যে একটা বিষয় ছিল, সেটি নাই। তো এই জিনিসটি নেত্রীর কাছে তুলে ধরেছেন, যেন দক্ষ আওয়ামী লীগ কর্মী কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে যেন নেত্রী দৃষ্টি আকর্ষণ করেন। এবং রাঙ্গামাটি জেলার সভাপতি কিছুক্ষণ আগে বলেছেন যে সেখানে স্থানীয়ভাবে যে উপজাতিদের সঙ্গে জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পর্ক আরো কিভাবে ঘনিষ্ঠ করা যায়, এটি তিনি মাননীয় নেত্রীর কাছে তুলে ধরেছেন এবং বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে যেন তিনি আলাদাভাবে বসে এই সমস্যাগুলোর সমাধান করেন। এর বাইরে এই অধিবেশনের পর, অর্থাৎ মধ্যাহ্নভোজের পরেই আমরা আশা করছি যে রুদ্ধদ্বার যে মিটিংটি হবে, সেই মিটিংয়ে পরবর্তী 3 বছরের জন্য কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক, সেই বিষয়টি হয়তো চলে আসবে এবং পরবর্তীতে সন্ধ্যার দিকে হয়তো ঘোষণা আসবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের 2য় অধিবেশন শুরু হয়েছে। আর সে খবরাখবর জানতে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইজাজ শৌমিক। চলে যাচ্ছি পরের খবরে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে জলজটের কারণে বাড়ছে জনদুর্ভোগ। দুর্গন্ধযুক্ত পানি দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে পেটের পীড়া ও চর্মরোগ সহ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন এসব এলাকার মানুষ। সিটি কর্পোরেশন বলছে, ইউনিয়নগুলো সম্প্রতি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় ব্যবস্থা নিতে কিছুদিন সময় লাগবে। আলাদা সংস্থা গঠন করে রাজধানীর জলজট সমস্যা নিরসন করার পরামর্শ নগরবিদদের। ফখরুল শাহিনের রিপোর্ট। যাত্রাবাড়ির উত্তর কুতুবখালী এলাকার এই সড়কটি বছরের প্রায় সবসময় এভাবেই পানিতে ডুবে থাকে। পানিতে আবর্জনা ও পয়বর্জ্য ভাসার কারণে দুর্গন্ধে ভরে থাকে চারিদিক। এ কারণে বন্ধ হয়ে গেছে আশেপাশের দোকানগুলো, বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। একই অবস্থা রাজধানীর শ্যামপুর, মাতোয়াইল ও দনিয়া এলাকার প্রায় 20টি সড়কের। পানি প্রচুর গন্ধ, তারপর লিস্ট আসে না, তারপর আপনার গাড়ি চলে না। একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় যে আমরা যাব, এরকম কোন পরিস্থিতি রাস্তায় থাকে না। ওয়াসার লাইন যে আছে, পানির লাইন, এটার মধ্যে মানে পানি খাইলে পানির গন্ধ করে, পুরানো ফুটেও খাওয়ানো যায় না। সিটি কর্পোরেশন এখন এখানে কোনো কাজ করেনি। ড্রেন যাই যতটুকু জায়গা রাখছে ওটা বইরা বাপ ডেকে রয়েছে, কিন্তু পানি তো সরতেছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত হওয়া এসব এলাকার নানাবিধ সমস্যা নিয়ে ভাবছেন কর্তৃপক্ষ। শিগগির এইসব এলাকার জলজট সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ডিএনডি বাঁধ আছে, তার জন্য একটা প্রকল্প আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি যে এই বাঁধের পাশ দিয়ে অন্তত ওয়াকওয়ে করা, যাতে এটা দখল আরো না হয় বা এই দখলটাকে পুনরুদ্ধার করা, খালের যাতে সহজে পানি চলে যায় তার নিষ্কাশন হয়, তার একটা প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি। অবৈধভাবে ভরাট করে ফেলা বিভিন্ন খাল উদ্ধার করা গেলেই কেবল রাজধানীর জলজট সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থাপনাকে নিয়ে একটা আলাদা সংস্থা করা দরকার, যারা কেবলমাত্র জলজট নিয়ে চিন্তা করবে, ড্রেনগুলি কিভাবে হবে, প্ল্যানিং করা, আউটলেট কি হবে, কোথায় যাবে, এটা করা হলে নগরবাসীর সমস্যাটা দূর করতে সমর্থ হবে। নগরবিদরা বলছেন, এখনই রাজধানীর জলজট নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়া না হলে অদূর ভবিষ্যতে এই সমস্যা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়বে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলার সাথে সড়কপথে যোগাযোগের জন্য গড়ে ওঠে চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস। চাঁদপুর প্রান্তের সংস্কার না করায় ভাটিয়ালপুর চান্দা অংশে প্রায় 10 কিলোমিটার সড়কের বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার পণ্যবাহী যান। এতে দুর্ভোগের শেষ নেই চালক ও এলাকাবাসীর। সড়ক বিভাগ বলছে, নতুন করে সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গর্তে পড়ে দুদিন ধরে আটকে ছিল পণ্যবাহী এই ট্রাকটি। দীর্ঘ প্রচেষ্টার পর এলাকাবাসীর সাহায্য নিয়ে রক্ষা পান চালক। প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিসের চাঁদপুর প্রান্তের ভাটিয়ালপুর চান্দ্রা সড়কের এটি নিত্য চিত্র। মেরামত না হওয়ায় দীর্ঘ 10 কিলোমিটার সড়ক জুড়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যান। খানা খন্দক আর গর্তে ভরা সড়কের কোথাও যানবাহন আটকে বিকল হলে অপর প্রান্ত থেকে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। এ রুটে চালকদের দুর্ভোগের শেষ নেই। একটা গাড়ি ফার্স্ট যদি কোনো রকম বিকল হয়, আরেকটা গাড়ি যাওয়ার কোনো পথ থাকে না। পুরো রাত কষ্ট করে, আজকে পুরো দিন কষ্ট করে গাড়িটা তুললাম। চাঁদপুর সড়কের মধ্যে রাস্তার ভাঙার কারণে আজকে দুদিন যাবত এখানে পড়ে রয়েছি। দীর্ঘদিন ধরে চলা এমন পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারী এলাকাবাসীরও কষ্টের শেষ নেই। যাতায়াতের খুবই সমস্যা হয়, এমন পানি জমলে মানে যাওয়া খুবই উপযোগী, এমন রাস্তা বিশাল খারাপ। দূরপাল্লার যে যানগুলা যাইতেছে ওগুলা ঠিকঠাক থাকে, এবং বারবার যদি প্রকৌশল অফিসে কমপ্লেন দেয়, এরা আইসা 2টা ইট ফালিয়ে দেয়, তারপরে তারা কোনো আর ব্যবস্থা নেয়। অবশ্য সড়ক বিভাগের এই প্রকৌশলী জানালেন, সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি পুনর্নির্মাণের জন্য 25 কোটি টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাব করা আছে। আমরা আশা করছি যে ডিসেম্বর নাগাদ এই কাজ শুরু করতে পারব। চট্টগ্রাম বন্দরের সাথে মংলা সহ দেশের দক্ষিণের জেলাগুলোর মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ স্থাপন করতে 2000 সালে চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস চালু হয়। সময় সংবাদ, চাঁদপুর। অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় রাজশাহীর 3 উপজেলার শত শত হেক্টর ফসলি জমিতে বৃষ্টির পানি জমে থাকছে। এতে সৃষ্টি হয়েছে আবাদ সংকট, নষ্ট হচ্ছে কৃষকের ফসল। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান পাচ্ছে না কৃষকরা। তবে জেলা প্রশাসন বলছে, সংকট কাটাতে পরিকল্পনা রয়েছে তাদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান।
সমতল আর নিচু ফসলি জমির সাথে খালবিল রাজশাহীর দুর্গাপুর, বাগমারা ও পবা উপজেলার ভূমি বৈশিষ্ট্য। এ অঞ্চলে বৃষ্টি ও অন্যান্য উৎস থেকে পানি এসে জমে নিচু ও বিলের জমিতে। কয়েক বছর আগে এ পানি সেপ্টেম্বরের মাঝামাঝি নেমে যেত বারনয় ও ফকিন্নি নদীতে, কিন্তু নিচু বিল, খাড়ি ও শাখা নদীর মুখে পুকুর খননে পানি নামছে না। গেল 2 বছরে দুর্গাপুরে 400, পবায় 650 ও বাগমারায় 800 পুকুর খনন করা হয়েছে। তাতে নষ্ট হচ্ছে কৃষকের পান বরজ ও ধানের ক্ষেত। বছরের অধিকাংশ সময় জমিতে পানি থাকায় 4 ফসলি জমিতে ফসল হচ্ছে মাত্র 2টি। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য পানির বর, তারপরে যে ধান, মানে কোনো ফসলই হচ্ছে না। এই পুকুর খনন করাতে আমাদের কমপক্ষে কোটি কোটি টাকার প্রতি বছর ফসল নষ্ট হয়। কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হবার পরও সমস্যার সমাধান হয়নি। 200 জন লোকের স্বাক্ষর নিয়ে প্রশাসনের কাছে গেছি, থানায় গেছি, টিউন অফিসে গেছি, যে কোনো কাজ হয়নি। প্রশাসন দেখছে ভাই, কিন্তু প্রশাসন কোনো কাজ করে না। তবে জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন, স্থানীয় কৃষকদের সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যে কোনো সময় অভিযোগ পাওয়া মাত্রই আমরা এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করছি। যে সকল পুকুর ইতিমধ্যে হয়তো সৃজিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে 3 উপজেলায় বিলের নিচু জমির পরিমাণ 5162 হেক্টর। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। অভিনব এক বুনন শিল্পের নাম ট্যাপেস্ট্রি। বিভিন্ন উৎসব সহ ঘর সাজানোর উপকরণ হিসেবে দিন দিন সমাদৃত হচ্ছে এই শিল্পের উপকরণ। দীর্ঘদিন ধরে সাভারের একটি কারখানায় শিল্পী ও শ্রমিকদের অক্লান্ত প্রয়াসে ট্যাপেস্ট্রি উপকরণ তৈরি হচ্ছে। ট্যাপেস্ট্রি শিল্পীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প এগিয়ে যাবে আরও অনেক দূর। অবশ্য এর বিকাশে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাঁতের মেশিনেই 13 রং বা ট্যাপেস্ট্রি শিল্পের কাজ করা হয়ে থাকে। প্রথমে মেশিনে সারিবদ্ধভাবে উল সুতা টানানো হয়, পরে টানা সুতার উপর নকশা সম্বলিত ট্রেসিং পেপার তুলে রং মিলিয়ে বুনন কাজ শুরু করেন শ্রমিকরা। তারা যদি জানে যে আমাদের এই কাজগুলো বাইরে একটা ভালোভাবে প্রদর্শনী হবে, বাইরের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ তৈরি হবে, তাহলে মনে হয় আরো উদ্যোগী হতো এবং সমস্ত চিন্তা মন দিয়ে এই কাজটা করতে পারত। মূলত আমরা শিল্পের চর্চা করতেছি। বর্তমান যে সমাজ ব্যবস্থা বা ইয়েতে যদি এটা গ্রহণযোগ্যতা হয় বা গ্রহণযোগ্য হয়, অবশ্যই সেক্ষেত্রে ভালো কিছু একটা পাবো আমরা। প্রায় 1 যুগ আগে সাভারের আনন্দপুর এলাকায় শিল্পী মুসা করিম একটি টিনের ঘরে ট্যাপেস্ট্রি উপকরণ তৈরি শুরু করেন। বর্তমানে তার তত্ত্বাবধানে 20 জন শ্রমিক কাজ করছেন। ফ্লোরমেট, ওয়ালমেট সহ শৈল্পিক নকশা সম্বলিত বিভিন্ন উপকরণ তৈরি করেন তারা। ট্যাপেস্ট্রি শিল্পী ও শ্রমিকরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই শিল্প এগিয়ে যাবে আরো। শতরঞ্জির কাজ শিখি, তো আমি ভাবলাম যে নতুন কিছু করা যায় কিনে দেখি। আমি রুশ চৌধুরীর একটা ক্যাটালগ কেনার পরে আমি ভাবলাম যে নতুন কিছু তৈরি করি। তো আস্তে আস্তে আমি নিজে একলা 2800 টাকা নিয়ে একটা মেশিন তৈরি করে আমি কাজ শুরু করি। সেখান থেকে আমি ভালো সারা পাই। আমরা টাকা পয়সার একটু সমস্যা, আমাদের যদি কেউ সাহায্য করে কোনো সরকারের তরফ থেকে, তাহলে আমরা জিনিসটা আরো আগায় নিতে পারবো। কারখানাটা আরো একটু বড় হইতো, আরো কারিগর থাকতো, আরো আনন্দ লাগতো। দোকানে যে দাম তার তুলনায় এখানে অনেক কম দাম। মিনিমাম আমার মনে হয় যে 30 to 40% লেস প্রাইস আমরা এখান থেকে নিতে পারি। অবশ্য সাভারে এই বুনন শিল্পের বিকাশে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রমে আসলে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে ঋণ প্রদান করার আমাদের সুযোগ নেই, যেহেতু একক উদ্যোক্তা হিসেবে করছেন এবং ওখানে আর যারা কাজ করছেন তারা তো ওনার এমপ্লয়ি। আসলে আমরা ভবিষ্যতে চেষ্টা করবো ওনাকে কিভাবে আমাদের এই ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে ওনাকে আমরা হেল্প করতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, 1964 সালে শিল্পী রশিদ চৌধুরীর হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেশে প্রথম ট্যাপেস্ট্রি শিল্পের যাত্রা শুরু হয়। সময় সংবাদ, সাভার। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এদিকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার দাবি জানিয়েছে সৈয়দপুর সহ রংপুর বিভাগের শিল্প মালিক ও ব্যবসায়ীরা। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে নানা দিক দিয়ে অবহেলিত ছিল উত্তরের জনপদ রংপুর অঞ্চল। তবে সময় পরিবর্তনের সাথে সাথে বদলেছে এ বিভাগের কৃষি, শিক্ষাসহ সার্বিক ব্যবসা বাণিজ্য।
সৈয়দপুর বিমানবন্দরটির অবস্থান রংপুর বিভাগের মাঝামাঝি স্থানে হয় ভৌগোলিক কারণে এর গুরুত্ব বেড়েছে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের করা হলে এই অঞ্চলের শিল্প বাণিজ্যে প্রসার ঘটবে, এমনটাই মনে করেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা। ভুটান, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ এয়ার ট্রানজিট হিসাবেও সৈয়দপুরকে আমরা ব্যবহার করতে পারবো। বৈদেশিক বাণিজ্য বিমান দিয়ে করতে হয়, তাহলে এখানে আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো বিকল্প নেই। অবশ্য স্থানীয় সংসদ সদস্য জানালেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক নয় আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আঞ্চলিক বিমানবন্দর করার ক্ষেত্রে যতটুকু জায়গার প্রয়োজন সেই জায়গাটা নেওয়ার জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জানালেন, প্রাথমিক কাজ শুরু হলেও সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অনুমতি পেলেই মূল কাজ শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ যে নির্দেশনা বা অনুরোধের প্রেক্ষিতে আমরা কাজ করছি, জনমত যাচাইও করছি, মানুষের সাথে মত বিনিময় করছি, মানুষের মধ্যে ইতিবাচক মনোবৃত্তিও পরিলক্ষিত হচ্ছে। 1979 সালে সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আভ্যন্তরীণ রুটে প্রতিদিন এই বিমানবন্দর থেকে 3টি করে ফ্লাইট আসা যাওয়া করে। সময় সংবাদ, নীলফামারী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মানিকগঞ্জে 28 জেলেকে আটক করেছে নৌপুলিশ। ভোরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত রাত থেকে ভোর পর্যন্ত সেবালয় উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চলে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে আটক করা হয় 28 জেলেকে। একই সঙ্গে তাদের কাছ থেকে 10,000 মিটার জাল, 50 কেজি ইলিশ ও 3টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। অভিযান চালিয়ে আমরা 28 জন জেলেকে কারেন্ট জাল সহ আটক করি এবং থানায় সোপর্দ করা হয়। জ্বালানি ব্যবহারের দক্ষতাকে কাজে লাগাতে পারলে জ্বালানির অতিরিক্ত সরবরাহ ছাড়াই লাভজনকভাবে শিল্পের সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেন জ্বালানি খাতের ব্যবসায়ীরা। গতকাল রাজধানী একটি হোটেলে বাংলাদেশ জ্বালানি দক্ষ শিল্পের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এই বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন বক্তারা। আর বাংলাদেশের মতো দেশে যেখানে নানামুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জ, সেখানে জ্বালানি ব্যবহারের দক্ষতা কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। ঢাকা চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ জ্বালানি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সহজে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের ইজি গ্রুপ ও ভারতের উড়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে কেয়ারিং ইন্ডিয়া নামে মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের। গতকাল রাজধানীর অল কমিউনিটি ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, ইজি গ্রুপের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য শানুল হাসান খান, উড়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক রাজন দুয়া সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। লন্ডনের সেন্ট্রাল রিজেন্টস পার্কে চলছে বিমূর্ত শিল্প কর্মের প্রদর্শনী। এতে অংশগ্রহণ করেছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তরুণ ও প্রতিষ্ঠিত চিত্রশিল্পীরা। প্রদর্শনীতে রয়েছে 160টি গ্যালারি। দেখতে কিছুটা উদ্ভট হলেও গ্যালারিতে স্থান পাওয়া সিগারেটের শেষাংশ, মুরগির মতো দেখতে ভাস্কর্যগুলো দাম এবং মানের দিক থেকে সবার শীর্ষে স্থান করে নিয়েছে। এগুলো বিক্রি হচ্ছে লাখ লাখ পাউন্ড দরে। এছাড়াও গ্যালারিতে থাকা বৈচিত্র্যপূর্ণ বেলুন, ভিন্ন আঙ্গিকের চেয়ার, হাতে আঁকা ছবি, হস্তশিল্পগুলো সবার দৃষ্টি কেড়েছে। 90 দশকের চিত্রশিল্পীদের দুর্লভ চিত্রকর্মগুলোকে আলাদা রূপে ফুটিয়ে তুলেছেন প্রদর্শনীতে অংশগ্রহণকারী নতুন চিত্রশিল্পীরা। এত কিছুর পরও প্রশ্ন উঠেছে, ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, অর্থনৈতিক মন্দা, মুদ্রার দরপতন কতটা প্রভাব ফেলবে এই শিল্পের ওপর। তবে শিল্পমনা মানুষের মধ্যে এসব বিষয় কোনো প্রভাব ফেলবে না বলে জানান প্রদর্শনীর পরিচালক ভিক্টোরিয়া সিদ্দাল। আমাদের বিশ্বাস, ব্যতিক্রমী এই চিত্র প্রদর্শনীটি সর্বস্তরের মানুষের এক মিলন মেলায় রূপ নেবে। এসব কারুকাজ দেখে দর্শনার্থীরা অনেক আনন্দ পাবেন। এছাড়া অজানা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন তারা। প্রদর্শনীটি আগামী জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের মধ্যে 2টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন
চলছে। তো প্রথমে যদি আমি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি 0.62 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4,693 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসই শরীরভিত্তিক সূচকাঙ্কে ডিএসই এস ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.18 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1,112 পয়েন্টে। তবে কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসই 30 ইন্ডেক্স অর্থাৎ ডিএসই বাছাই সূচকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 0.11 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 1,748 পয়েন্টে। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে 184 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 129টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 128টি প্রতিষ্ঠান, দর অপরিবর্তিত রয়েছে 42টি প্রতিষ্ঠানের। টপ 20 শেয়ারের তালিকাটা যদি দেখে নিই তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বরে যে প্রতিষ্ঠানটি অবস্থান করছে সেটি হলো, আমরা টপ 20 শেয়ারের তালিকায় আমরা জানি যে প্রথম যে লেনদেন হওয়া টপ 20টি প্রতিষ্ঠান এখানে আসলে প্রদর্শন করা হয়ে থাকে। সেই প্রদর্শিত 20টি প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো দর বেশি হয় সেই প্রতিষ্ঠানগুলো সেখানে আসলে প্রদর্শন করা হয়। আমরা টপ 20 শেয়ারের তালিকাটা দেখে নেব। প্রথমেই রয়েছে ডোরিন পাওয়ার। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হচ্ছে 95 টাকা এবং সর্বোচ্চ 97 টাকায় লেনদেন হলেও সর্বনিম্ন দর 86 টাকা, যদিও গতকালের প্রতিষ্ঠানটি 80 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তালিকার 2 নম্বর অবস্থান করছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস। এই প্রতিষ্ঠানটি 20 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 20 টাকা 60 পয়সায় সর্বোচ্চ দর, যদিও 19 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। গতকাল কিন্তু এই প্রতিষ্ঠানটি 19 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা হলেও দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। আইটি কনসালটেন্ট রয়েছে তালিকার 3 নম্বরে। প্রতিষ্ঠানটি 54 টাকা 10 পয়সা নিয়ে শেষ অবস্থান করছে এবং 54 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর, যদিও আমরা দেখতে পাচ্ছি 52 টাকা 40 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকালের প্রতিষ্ঠানটি 51 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছিলাম আইটি কনসালটেন্ট, এর পরে অবস্থান করছে হামিদ ফেব্রিক্স। এই প্রতিষ্ঠানটি 24 টাকা 30 পয়সা সর্বশেষ লেনদেন এবং 24 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর, যদিও 23 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এবং গতকালের প্রতিষ্ঠানটি 23 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। বাকি 3টি প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানে কিন্তু কিছুটা দর বেড়েছে আজকের লেনদেনে। ইয়াকিন পলিমার রয়েছে তালিকার 5 নম্বরে। প্রতিষ্ঠানটি 32 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন নিয়ে, যদিও 32 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং 30 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি ফরচুন। এই প্রতিষ্ঠানটি 61 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন, যদিও সর্বোচ্চ দর 65 টাকা এবং সর্বনিম্ন দর 60 টাকায় লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। গতকাল এই প্রতিষ্ঠানটির লেনদেন আমরা দেখতে পাচ্ছি 60 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ডেল্টা স্পিনিং রয়েছে তালিকার 7 নম্বরে 9 টাকা 30 পয়সা নিয়ে 9 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর এবং 9 টাকা 8 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। গতকাল এই প্রতিষ্ঠানটির লেনদেন আমরা দেখতে পাচ্ছি 8 টাকা 90 পয়সায় রয়েছিল। ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে তালিকার 8 নম্বরে। প্রতিষ্ঠানটি 10 টাকা 10 পয়সায় সর্বশেষ এবং 10 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর, যদিও 10 টাকায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি। তালিকার 8 নম্বর অবস্থানটি আমি জানিয়ে দিলাম। এরপরে রয়েছে তালিকার 9 নম্বরে মিরাকেল ল্যান্ড। এই প্রতিষ্ঠানটি 35 টাকা 30 পয়সায় সর্বশেষ এবং 35 টাকা 50 পয়সা সর্বোচ্চ, যদিও 33 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি আমরা লেনদেন হতে দেখেছি 33 টাকা 30 পয়সা। তো গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা বেড়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর। তালিকার 10 নম্বর রয়েছে তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানটি 49 টাকায় সর্বশেষ এবং 49 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর এবং 48 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটির লেনদেন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 48 টাকা 80 পয়সা, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর কমেছে এই প্রতিষ্ঠানটি। এমজেএলবিডি রয়েছে তালিকার 11 নম্বরে 117 টাকা 70 পয়সা অবস্থান নিয়ে 117 টাকা 80 পয়সা সর্বোচ্চ এবং 117 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে, যদিও গতকাল আমরা এই প্রতিষ্ঠানটি লেনদেন হতে দেখেছি 117 টাকা 30 পয়সায়। তালিকার 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মেট্রো স্পিনিং। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 10 টাকায়, যদিও সর্বোচ্চ দর 10 টাকায় এবং সর্বনিম্ন 9 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 13 নম্বরে লেন্ডার বিডি রয়েছে। এই প্রতিষ্ঠানটি 1337 টাকা 70 পয়সায় সর্বশেষ এবং 1385 টাকায় সর্বোচ্চ দর, যদিও 1337 টাকা 50 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 1374 টাকায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। ডেস্ক রয়েছে তালিকার 14 নম্বরে 46 টাকা 60 পয়সা নিয়ে 46 টাকা 60 পয়সায় সর্বশেষ অবস্থান করলেও সর্বোচ্চ 49 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 46 টাকায় লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটির। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার মধ্যে প্রথম যে 20টি তালিকা অবস্থান ছিল সেগুলো জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। টানা তৃতীয় মেয়াদে জয়ের জন্য প্রস্তুতি নিতে কাউন্সিলরদের প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশ।
আজ সম্মেলনের সমাপনী দিনে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। বন্ধ পাটকল চালু হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে কর্মচাঞ্চল্য ফেরেনি খুলনার খালিশপুরের পাটপল্লীতে। মিলগুলোর কার্যক্রমে স্বচ্ছতার পরামর্শ শিল্প সংশ্লিষ্টদের। রাজধানীর যাত্রাবাড়ির বিভিন্ন সড়কে জলজটে বাড়ছে জনদুর্ভোগ। আশপাশের দোকানপাটের পাশাপাশি বন্ধ যান চলাচল। দ্রুত সমস্যার সমাধান আশ্বাস সিটি কর্পোরেশনের। সংযোগ সড়ক সংস্কার না করায় ব্যাহত হচ্ছে চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস। চট্টগ্রাম ও মংলা বন্দরের দূরপাল্লার পণ্যবাহী যান চলাচল বিঘ্নিত। এবং অপরিকল্পিতভাবে পুকুর খননে রাজশাহীর শত শত হেক্টর ফসলি জমি বৃষ্টির পানির নিচে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।